বাংলাদেশের যে সাম্প্রতিক গণ অভ্যুত্থান সেটা কি আসলেই একটা সম্পূর্ণ বিপ্লব ছিল নাকি এটা একটা অসমাপ্ত কাজ হয়েই রয়ে গেল? আজকে আমরা চিন্তক ফরহাদ মজারের বেশ গভীর এবং সমালোচনামূলক একটা বিশ্লেষণ তুলে ধরব। তিনি প্রশ্ন তুলেছেন, একটা সফল অভ্যুত্থানের পরেও কেন সে পুরনো ব্যবস্থাটাই টিকে রইল, আর ঠিক কিভাবে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেল। চলুন ফরহাদ মোজাহারের যুক্তির মূল বিষয়গুলো কি সেটা এক নজরে দেখে নিই। এই বিষয়গুলো ধরেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা সামনে এগোবে। প্রথমে আসি মূল সমস্যাটাতে, যেটা ফরহাদ মোজাহার চিহ্নিত করেছেন। একটা সফল গণ অভ্যুত্থান হলো, শাসককে সরানোও গেল, কিন্তু যে সিস্টেম বা ব্যবস্থাটার কারণে এত সমস্যা সেটাকে বদলানো গেল না। মানে বিজয় আসলেও নতুন কোনো সূচনা আসেনি। মোজাহারের মতে, দেখুন, তরুণরা সফলভাবে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল ঠিকই, কিন্তু এরপর বুদ্ধিজীবী শ্রেণীর একটা ব্যর্থতা ছিল তাদের পথ দেখানোর ক্ষেত্রে। আর ঠিক এই কারণেই তাদের মধ্যে একটা বিভ্রান্তি আর হতাশা তৈরি হয় এবং তারা নিজেরাও নানা ভাগে বিভক্ত হয়ে পড়ে। মানে ব্যাপারটা পরিষ্কার, মোজাহারের চোখে এই অভ্যুত্থানের মূল উদ্দেশ্যটা শুধু একটা সরকারকে পাল্টে আরেকটা সরকারকে আনা ছিল না। আসল লক্ষ্য ছিল বৈষম্যের অবসান ঘটিয়ে একটা পুরোপুরি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা। আর সেই কাজটাই কিন্তু এখনও অপূর্ণ রয়ে গেছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাকে ফরহাদ মোজাহারের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এটা তার সবচেয়ে শক্তিশালী এবং মূল সমালোচনার জায়গা। তো এই সাংবিধানিক প্রতিবিপ্লব জিনিসটা আসলে কি? মোজাহারের মূল যুক্তিটা হলো, জনগণ যখন ক্ষমতা দখল করল, তারপর নতুন উপদেষ্টারা পুরনো সংবিধানটাকেই বহাল রাখলেন। আর এর মাধ্যমে তারা আসলে বিপ্লবের সাথেই একরকম বিশ্বাসঘাতকতা করলেন। মোজাহার যুক্তি দিচ্ছেন যে রাষ্ট্র গঠনের একটা সুস্পষ্ট এবং প্রতিষ্ঠিত প্রক্রিয়া ছিল, কিন্তু সেটাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এর বদলে পুরনো শাসনের সাথে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার উপরেই জোর দেয়া হলো। মানে পথটা অন্যরকম হতে পারত। সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? ওই যে পুরানো সংবিধান রক্ষার শপথ নেওয়া হলো, সেটার মাধ্যমে নতুন উপদেষ্টারা এটা নিশ্চিত করলেন যে নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্রটা ছিল সেটা ঠিক আগের মতোই রয়ে গেল, কিছুই বদলালো না। চলুন এবার পরের অংশে যাই। এই পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রাখার চেষ্টা কিভাবে আরেকটা বড় ব্যর্থতার জন্ম দিল, যা মোজাহার চিহ্নিত করেছেন, আর সেটা হলো খুবই বিতর্কিত জুলাই সনদ। এই উক্তিটার থেকেই বোঝা যায় জুলাই সনদে যারা সই করেছিল সেই রাজনৈতিক দলগুলোর উপর মোজাহার কতটা কঠোর। তিনি তাদের জনগণের প্রতিনিধি হিসাবে একদমই দেখছেন না, বরং একটা অভিজাত লুটেরা শ্রেণী হিসাবেই দেখছেন। মোজাহারের মতে এই সনদটা অবৈধ। কারণটা খুব সহজ, এটা ছিল আসলে এলিটদের মধ্যে একটা গোপন চুক্তি, যে সাধারণ মানুষরা বিপ্লবটাকে সফল করলেও তাদেরকেই এখানে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এই ব্যাপারটা বোঝানোর জন্য মোজাহার দারুণ একটা রূপক ব্যবহার করেছেন। তিনি বলছেন, এটা হলো বাঘ তাড়াতে গিয়ে কুমির আনার মতো অবস্থা। মানে উপদেষ্টা সরকার একটা বিদেশি শক্তির প্রভাবের বদলে আরেকটা বিদেশি শক্তিকে জায়গা করে দিল, যা বাংলাদেশকে একটা সম্ভাব্য সংঘাতের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এবার আসা যাক সমাধানের দিকে। মোজাহারের প্রস্তাবিত রাজনৈতিক সমাধানটা কি, যা একটা সত্যিকারের গণমানুষের রাষ্ট্র গঠনের পথ দেখাতে পারে? ফরহাদ মোজাহারের কাছে সামনে এগোনোর একটাই বৈধ পথ আছে, আর সেটা হলো একটা গণপরিষদ গঠন করা, যেটা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে এবং তারাই একটা নতুন সংবিধান বা গঠনতন্ত্র তৈরি করবে। এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, তাই না, যে একটা সাধারণ নির্বাচন দিলেই তো হয়, এত কিছু না করে গণপরিষদ কেন লাগবে? মোজাহারের উত্তরটা কিন্তু একটা বৈধ রাষ্ট্র কাকে বলে তার একেবারে গোড়ার কথায় চলে যায়। তিনি যুক্তি দিচ্ছেন যে ওই পুরনো অবৈধ সাংবিধানিক কাঠামোর অধীনে যদি কোনো নির্বাচন হয়, তবে সেই নির্বাচনের মাধ্যমে কোনো বৈধ সরকার আসতে পারে না। মানে আগে রাষ্ট্রের ভিত্তিটাই নতুন করে গড়তে হবে, তারপর নির্বাচন। তবে মোজাহারের বিশ্লেষণ কিন্তু শুধু রাজনৈতিক কাঠামোর মধ্যেই থেমে নেই। তিনি জাতিকে এক করার জন্য একটা গভীর সাংস্কৃতিক এবং আত্মিক পুনর্গঠনের কথাও বলছেন। মোজাহার এখানে বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মীয় জাতীয়তাবাদ, এই দুই ধরনের বিভেদ সৃষ্টিকারী ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছেন। আর এর মাধ্যমে তিনি একটা গভীর প্রশ্ন তুলছেন যে এই সব কিছুর ঊর্ধ্বে আমাদের সম্মিলিত পরিচয়টা আসলে কি? তার সমাধান হলো কোনো একটাকে আঁকড়ে ধরে থাকা নয়, বরং এই অঞ্চলের সব সমৃদ্ধ ভাষাগত, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে মিলিয়ে একটা নতুন সংশ্লেষিত পরিচয় তৈরি করা।
আর এই নতুন নৈতিক ও আত্মিক ভিত্তি গড়ার দিকে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে তিনি দেখছেন মর্মী কবি লালনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে। তার মতে এটা আরও অন্তর্ভুক্তিমূলক এবং গভীর এক সাংস্কৃতিক পরিচয়ের দিকে এগোনোর একটা দারুণ শুরু। সব আলোচনার শেষে এই উক্তিটা আমাদের আবার ফরহাদ মজারের পুরো যুক্তির একেবারে মূল জায়গায় ফিরিয়ে নিয়ে আসে, আর সেটা হলো জনগণের সার্বভৌমত্ব, যার কোনো বিকল্প নেই। শেষ পর্যন্ত ফরহাদ মোজাহারের এই পুরো বিশ্লেষণটা আমাদের সবার জন্য এই চূড়ান্ত এবং ভাবনার উদ্রেককারী প্রশ্নটি রেখে যায়, যা জনগণ এবং তাদের রাষ্ট্রের মধ্যকার যে মৌলিক সম্পর্ক তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।